তিনি ছিলেন মিস্টার পারফেকশনিস্ট, যার নামে সিনেমা হিট হতো, যিনি একের পর এক ১০০, ২০০, এমনকি ২,০০০ কোটি ক্লাবের সিনেমাও উপহার দিয়েছে বলিউডকে। কিন্তু হঠাৎ করে এই নামটা আজ ট্রেন্ডিং থেকে অদৃশ্য। লাল সিং চাড্ডা কিংবা সিতারে জামিনের পর কোনোটাই ফিরে আনতে পারেনি তার গৌরবময় অতীত। তাহলে প্রশ্ন উঠবেই, কেন নিজের স্টারডম নিজেই ধ্বংস করলেন আমির খান? আর এই প্রশ্নের উত্তর খুঁজতে চলেছি আজকের ভিডিওতে কৈতর এন্টারটেইনমেন্টে। ভিডিওটা ৪ ভাগে ভাগ করা আছে। ১. বিতর্কের সূচনা। ২. রিমেক আর রিস্কি সিদ্ধান্ত। ৩. সোশ্যাল ড্রামা ওভারডোজ। আর ৪. ফিউচার প্রোডাক্টস প্রত্যাবর্তনের সম্ভাবনা। বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে একটা কথা বলে নেই, আমাদের একটি ফেসবুক পেজ আছে, দয়া করে সেখানটায় একটা লাইক দিয়ে আসবেন। সেখানে আমরা মোটামুটি নিয়মিত নিউজ ও মুভি রিভিউ দিয়ে থাকি, যেগুলো আমরা আমাদের ইউটিউব কন্টেন্টে অ্যাড করি না। এই বিশেষ কন্টেন্টগুলো যদি মিস করতে না চান, তাহলে এখনই আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। ইউটিউবে আমাদের খুব অল্প কিছু অডিয়েন্স তৈরি হয়েছে, কিন্তু ফেসবুকেও যেন আপনাদের জন্য নিয়মিত কন্টেন্ট আনতে পারি, সেই ভাবনা থেকে আমাদের এই পেজটি খোলা। তাই আপনাদের সাপোর্ট আমাদের সর্বোচ্চ অনুপ্রেরণা। একজন মানুষ ৩টি বিয়ে করতেই পারে, এটা নিঃসন্দেহে তার ব্যক্তিগত ব্যাপার, কারণ একজন মানুষের ব্যক্তিগত জীবন নিয়ে সমাজে জবাবদিহি করার সুযোগ খুবই সীমিত। কিন্তু যখন সেই ব্যক্তিগত জীবন আর মন্তব্য জাতীয় আবেগে আঘাত করে, তখন সেটা আর ব্যক্তিগত থাকে না, তখন সেটা হয়ে ওঠে কন্ট্রোভার্সি। ২০১৬ সালে আমির খান এমন একটা কথা বলেছিলেন, যা মুহূর্তেই ইন্ডিয়াতে আগুন ছড়িয়ে দেয়। তিনি বলেছিলেন, আমার স্ত্রী কিরণরাও মাঝে মাঝে বলেন ভারতে নিরাপদ বোধ করি না, চলো না দেশ ছেড়ে কোথাও চলে যাই। এই যে একটি লাইন আমির খানের গায়ে দেশদ্রোহী তকমা সেটা দেয়। মানুষ বিশ্বাস করতে পারছিল না এই সেই আমির, যিনি সর্বদা সমাজ নিয়ে চিন্তা করেন, যিনি বলিউডের মিস্টার পারফেকশনিস্ট বলে পরিচিত। এরপর পরিস্থিতি আরো খারাপ হয়ে যায় যখন তিনি দেখা করতে যান তুরস্কের প্রেসিডেন্ট ও তার স্ত্রীর সঙ্গে। তুরস্ক সেই দেশ যারা আন্তর্জাতিকভাবে পাকিস্তানের কাশ্মীরের ইস্যুতে খোলাখুলি সমর্থন করেন। যেখানে গোটা ইন্ডিয়া কাশ্মীর নিয়ে চিন্তিত, সেখানে একজন সুপারস্টার এমন একটি দেশের নেতার সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করেন। সোশ্যাল মিডিয়া তখন আর থেমে থাকে না। লোকেরা বলতে থাকে, এই লোকটা কি আমাদের দেশপ্রেম বোঝে? এমন মানুষকে আমরা এত বছর ধরে ভরসা করেছিলাম। এই ঘটনাগুলো মানুষের মনে গভীরভাবে সন্দেহের বীজ বপন করে, আর এই সন্দেহ যখন ঘৃণার রূপ নেয়, তার ছায়া পড়ে আমিরের স্বপ্নের প্রজেক্ট লাল সিং চাড্ডার উপর। সিনেমা রিলিজের আগেই শুরু হয় হ্যাশট্যাগ বয়কট বলিউড। লোকেরা সিনেমা না দেখেই রিভিউ দিতে থাকে যে দেশদ্রোহীদের সিনেমা চলবে না। ১৮০ কোটি বাজেটের সিনেমা, অথচ বক্স অফিসে থেমে যায় মাত্র ১২৯ কোটিতেই। আমির খান, যিনি তার ক্যারিয়ার জুড়ে অরিজিনাল গল্প নিয়ে কাজ করেছিলেন, যিনি লাগান, রং দে বাসন্তী, 3 ইডিয়টস এই সিনেমাগুলো দিয়ে আমাদের চিন্তাধারার জগৎকে বদলে দিয়েছিলেন, তিনি হঠাৎ করেই যেন রিমেক বানানোর ট্র্যাপে পড়ে গেলেন। তিনি বেছে নিলেন ফরেস্ট গাম্পের মতো কালজয়ী সিনেমা, আর এই সিনেমার রিমেকে বানালেন লাল সিং চাড্ডা নামে। কিন্তু সমস্যা হলো, দর্শক এই সিনেমা গ্রহণ করলো না, কারণ এই সিনেমা যে ভারতীয় আবেগ স্পর্শ করতে পারেনি। যেখানে ফরেস্ট গাম্প আমাদের জীবনকে নতুন চোখে দেখতে শেখায়, সেখানে লাল সিং চাড্ডা অনেকটাই অনুভূতিহীন আর আন্ডারওয়ার্মিং লেগেছে দর্শকের কাছে। এর মাঝেই আমির খান এক ব্রডকাস্টে রিমেক নিয়ে বক্তব্য রাখেন। তিনি বলেন, শেক্সপিয়ারের নাটকও তো বারবার মঞ্চে উপস্থাপন করা হয়, তাহলে রিমেক নিয়ে এত আপত্তি কেন? ভাই, সিনেমা আর মঞ্চ নাটক এক জিনিস না। শেক্সপিয়ার ১০০ বছর আগে হলেও তিনি একেবারে সময় নিরপেক্ষ। তার গল্পগুলো প্রতিবারই নতুনভাবে ব্যাখ্যা করার সুযোগ দেয়। কিন্তু আপনি যখন বলিউডে দাঁড়িয়ে রিমেক করতে যান, আপনার দায়িত্ব শুধু গল্পের কাঠামো নয়, গোটা অনুভূতি, সমাজের চেতনা আর দর্শকের স্বাদকেও ধরতে হয়। আর আমির যখন সেই রিমেকটাকেই কেবল মেকানিক্যাল ভঙ্গিতে পরিবেশন করেন, তখন তা আর দর্শকের হৃদয়ে ঢোকে না, তা পরিণত হয় নিছক অনুকরণে। আমির খান, যার নাম একসময় মানেই ছিল সৃজনশীলতা, সামাজিক বোধ আর বুদ্ধিমত্তার সম্মিলন, তিনি আমাদের লাগানে কৃষকদের স্বপ্ন দেখিয়েছেন, রং দে বাসন্তীতে যুবকদের রক্তগরম বিদ্রোহীদের অনুপ্রেরণা দিয়েছেন, 3 ইডিয়টসে শিখিয়েছেন ডিগ্রি নয়, শিখতে শিখো ভালোবাসা দিয়ে। প্রতিটি সিনেমায় ছিল এক একটা ওপেন ক্লাসরুম, যেখানে দর্শক মন্ত্রমুগ্ধ হয়ে শিখেছে। কিন্তু সমস্যা হলো, গত ২০ বছরে তার সিনেমাগুলোর ধরন একটা প্যাটার্নে আটকে গেছে। আজকের দিনে যখন প্রতিযোগিতা বেড়েছে কয়েক গুণ, দর্শক এখন গল্প খোঁজে, চমক খোঁজে, ভিজুয়াল এক্সপেরিয়েন্স খোঁজে। তারা আর চায় না শুধু বার্তা, তারা বলে, ভাই শিক্ষা পরে দেব, আগে একটু মজা নিতে দাও। আর এখন তো ওটিটির যুগ, আজকের দিনটা অনেক আলাদা। একটা সময় ছিল যখন একটা মানুষ সিনেমা হলে সিনেমা দেখতে যেত শুধু তারকাদের জন্য। সালমান খান আছেন, শাহরুখ খান আছেন,
কিংবা আমির খান আছেন, তাহলেই 100 কোটি পার। এটাই ছিল সমীকরণ। কিন্তু এখন মানুষের হাতে স্মার্টফোন আর চোখের সামনে অগণিত বিকল্প। নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, ডিজনি প্লাস আর ইউটিউব, এই প্ল্যাটফর্মগুলোই এখন নতুন সিনেমা হল। আর এই প্ল্যাটফর্মগুলো এখন শুধু বলিউডের ওপর নির্ভর করছে না, বরং সারা পৃথিবীর সেরা সেরা কন্টেন্ট এখন আমাদের হাতের মুঠোয়। আজকের দর্শক কোরিয়ান থ্রিলার দেখে, যেখানে প্রতিটা দৃশ্যে থাকে শ্বাসরুদ্ধকর টুইস্ট। স্প্যানিশ ড্রামা দেখে, যেখানে গল্পের গাঁথুনি এমন যে মনে হয় চরিত্রগুলো পাশের বাড়িতেই থাকে। আমেরিকান ডকুফিকশন দেখে, যেখানে বাস্তব কাহিনী এমনভাবে পরিবেশন করা হয় যেন রোমাঞ্চকর ফিকশন। আর আপনি যদি সেই দুনিয়ার ভেতর দাঁড়িয়ে আবার বলিউডের পুরনো মেসেজধর্মী সিনেমা নিয়ে হাজির হন, যেখানে প্রতিটা দৃশ্যের বক্তৃতা, প্রতিটা সংলাপের নীতিকথা, তাহলে মানুষ মুখ ফিরিয়ে নেবে, এটাই স্বাভাবিক। দর্শক এখন যতটা তথ্যবান, তার থেকেও বেশি সংবেদনশীল। তারা রুচিশীল, তারা আপডেটেড, তারা নিউ ন্যারেটিভের পিপাসু। এখনকার কন্টেন্ট আর শুধু গল্প নয়, এটা এক্সপিরিয়েন্স, একটা ইমোশনাল কানেকশন, এটা এক ধরনের বিশ্বাস যেটা একবার ভেঙে গেলে মানুষ আর ফিরে তাকায় না। তাই আপনি যদি এখনো ভাবেন একটা সাদামাটা সোশ্যাল বার্তা আর কিছু কান্নার দৃশ্য দেখিয়ে মানুষের মন জয় করিয়ে ফেলবেন, তাহলে আপনাকে আপডেট হতে হবে। কারণ বিশ্ব এগিয়ে গেছে, দর্শক বদলে গেছে। কিন্তু আপনি যদি না বদলান, তাহলে দর্শক বলেই দেবে। আমরা আর আপনার সেই পুরোনো ক্লাসে বসবো না স্যার। সিতারে জামিন পার, যেটা একটা স্প্যানিশ সিনেমা রিমেক, যেটা প্রচুর প্রমোশন, স্টার কাস্ট, সেন্টিমেন্টাল থিম থাকা সত্ত্বেও দর্শকের হৃদয় স্পর্শ করতে পারেনি। অনেকেই বলেছেন এটা যেন তারে জামিন পারের কার্বন কপি। একই ধরনের আবেগ, একই ধরনের চরিত্র, শুধু প্রেক্ষাপট আলাদা। কিন্তু 15 বছর আগের চিন্তার ঘোড়া আজকের যুগে কতটা দৌড়াবে? আজকের দর্শকদের বার্তা শুনে আবেগে ভাসে না, তারা চায় এক্সপেরিয়েন্স, তারা চায় নাটকীয়তা, তারা চায় এমন কিছু যা আগে দেখেনি। আমির খান নিঃসন্দেহে একজন মহান শিল্পী। তিনি যেভাবে ডাউন সিনড্রোমের শিশুদের সিনেমায় স্পেস দিয়েছেন, সেটা ভারতীয় সিনেমার ইতিহাসে বিশেষভাবে লেখা থাকবে। কিন্তু সত্যি কথা হলো, এখনকার দর্শক আর আগের মতো ধৈর্যশীল নয়। তারা চায় কন্টেন্ট, ক্লাস নয়। তাই বারবার যদি শুধু সোশ্যাল মেসেজ দেওয়া হয়, কিন্তু সে মেসেজটা যদি গল্পে মিশে না যায়, চরিত্রে প্রাণ না থাকে, তাহলে মানুষ সিনেমা হলে যাবে না। এটাই নির্মম বাস্তবতা। বক্স অফিস ভেঙে পড়বে, রিভিউ আসবে নেতিবাচক, সোশ্যাল মিডিয়াতে ঝড় ওঠে যে আমির আর আগের মতো নেই। তাহলে কি আমির খানের ক্যারিয়ার এখানেই শেষ? এই প্রশ্নটাই আজকের সময় ঘুরে ফিরে আসছে। অনেকেই বলছেন আমিরের জমানা শেষ, এখন শুধু স্মৃতিচারণ। আবার কেউ কেউ বলছেন এটা শুধু একটা ব্যাড প্যাচ, আমির আবার ফিরবে, এবং সেই ফিরেই হবে রাজকীয়। আসল কথা হলো, আমির খান এখন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন। একদিকে হারিয়ে যাওয়ার ঝুঁকি, অন্যদিকে এক দিগন্ত উন্মোচনের সম্ভাবনা। এই অবস্থায় তিনি যা করবেন তাই ইতিহাস হবে। তার প্রথম প্রজেক্ট যেটা হবে, সেটা হচ্ছে লোকেশ কানাগরাজের সঙ্গে একটি সুপার হিরো সিনেমা, যেটা যদি বাস্তব হয় তবে আমিরকে আমরা এক নতুন অবতারে দেখতে পারবো। তার দ্বিতীয় প্রজেক্ট দাদা সাহেব ফালকের বায়োপিক, যেটার পরিচালনায় রয়েছে রাজকুমার হিরানি। এই সিনেমায় আমিরকে 3টি ভিন্ন বয়সে অভিনয় করতে হবে। একদিকে এটা একটা বিশাল চ্যালেঞ্জ, অন্যদিকে লাল সিং চাড্ডার ডিএজিং ব্যর্থতার পর মানুষ অনেক বেশি সতর্ক। তার তৃতীয় প্রজেক্ট মহাভারতের পরিকল্পনা, একাধিক পার্টে ভাগ করে এই প্রজেক্ট বানাতে চাইছেন আমির খান। যদি সফল হন, তাহলে এটি তার ক্যারিয়ারের সর্বোচ্চ উচ্চতা হতে পারে। আর যদি ব্যর্থ হন, তাহলে হয়তো সত্যি আর ক্যামেরার সামনে ফিরে আসা সম্ভব হবে না। আমির খান একজন অসাধারণ শিল্পী। তিনি আমাদের শিখিয়েছেন আর্ট ক্যান চেঞ্জ লাইফ। কিন্তু আজ তার ক্যারিয়ার এক কঠিন বাঁকে এসে দাঁড়িয়েছে। একদিকে তার ভাবমূর্তি ভিতরকে ঘেরা, অন্যদিকে তার সিনেমাগুলো দর্শকের মন জয় করতে পারছে না। এখন প্রশ্ন হচ্ছে, তিনি কি পারবেন শাহরুখ খানের মতো সফলভাবে ফিরে আসতে, নাকি সিতারে জামিন পারি হবে তার শেষ দাগ? আপনাদের মতামত আমাদের জানান কমেন্টে। আপনার মতে আমির খান কি আবারও সফলভাবে কামব্যাক করতে পারবে? আর যদি এই বিশ্লেষণধর্মী ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করুন কৈতুর এন্টারটেইনমেন্টকে, লাইক দিন আর শেয়ার করুন সিনেমা প্রেমী বন্ধুদের সাথে। সিনেমা নিয়ে আমরা বলবোই, কিন্তু সিনেমার পেছনের সত্যটাও আপনাদের জানাবো। এই ছিল আজকের কৈতুর এন্টারটেইনমেন্টের গভীর বিশ্লেষণ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, গুড বাই, টাটা।